বলদগুলোকে ওরা এই জঙ্গলে নিয়ে আসে পাহাড় থেকে কাটা কাঠ টেনে নামাবার জন্যে। পম্পাসরের বড় রাস্তা থেকে লবঙ্গী জঙ্গলের এতখানি ভেতরে ওদের হাঁটিয়ে আনা যায় না। প্রথমত সময় লাগে অনেক, দ্বিতীয়ত পথে বাঘের ভয়। ক্যাম্পে লোকজন থাকে, সারা রাত আগুন জ্বলে। ক্যাম্পের আশেপাশে কুলিদের ঝুপড়িও থাকে। বাঘ সহজে সাহস করে ক্যাম্পে আসতে পারে না। তাছাড়া মোষ ও বলদগুলো একসঙ্গেই থাকে। তবে মাঝে মাঝে যে বাঘ কাছাকাছি আসে না তা নয়, তখন বলদ ও মোষগুলো একসঙ্গে দাঁড়িয়ে উঠে ভস ভস করে নিঃশ্বাস ফেলে আর জোরে জোরে শিং নাড়ায়। ওদের গলার ঘণ্টাগুলো জোরে জোরে বেজে ওঠে। লোকজনের ঘুম ভেঙে যায়। ওরা হল্লা করে, টিন বাজায়, মশাল জ্বালায়। বাঘ সরে যায়। হাঁটিয়ে যেহেতু আনতে পারেনি, তাই কাঠ বয়ে নিয়ে যাওয়া ট্রাকের জন্য যেই রাস্তা হয়ে গেছিল অমনি ট্রাকে করে বলদগুলোকে নিয়ে আসা হচ্ছিল। এই বলদটা চুলের কাটার মতো এক বাঁকে যে কখন ট্রাক থেকে নিচে খাদের মধ্যে পড়ে গেছিল তা কেউ খেয়াল করেনি। ক্যাম্পে এসে খেয়াল হয়েছিল। পরদিন খোঁজ করতেই দেখা গেল বেচারি পা ভেঙে পড়ে আছে খাদে। খাদ বেশি গভীর না থাকায় প্রাণে বেঁচে গেছিল বেচারা। এখন সেই ভাঙা পা সারাচ্ছে কম্ফু। একটা লাল রঙা ওষুধ তৈরি করেছে ও। কচি শিমুলের গোড়া শিকড়, হাড় কঙ্কালির ছাল, পুশিয়া লতার গোড়া, বুড়ো শ্যাওলার ছাল বেটে জড়া তেল দিয়ে ওই ওষুধটা বানিয়েছিল। তারপর সেই ওষুধ লাগিয়ে ডবা বাঁশ কেটে স্প্রিন্টার তৈরি করে তা দিয়ে বেঁধে দিয়েছিল পা। একটা সলাই কাঠের মশাল মাটিতে পুঁতে জায়গাটা আলোকিত করে হাঁটু গেড়ে উবু হয়ে বসে ওষুধ লাগাচ্ছিল কম্ফু বলদটার পায়ে। বলদটার দুটো বড় বড় চোখে ওর শরীরে ব্যথা প্রতিফলিত হচ্ছিল। আমি পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। কম্ফু নিজের মনে বিড়বিড় করে কী সব বলছিল। ওষুধ লাগানো হয়ে গেলে বাঁশের স্প্রিন্টার দুটো লতা দিয়ে আবার ভালো করে বেঁধে দিল ও বলদটার পায়ের সঙ্গে। আমি শুধলাম, সেরে উঠেছে। কম্ফু বলল, তা তো বটেই, তবে পুরো ভালো হতে আরো সময় লাগবে। গত সপ্তাহে উঠে দাঁড়িয়েছিল, এ সপ্তাহে রোজ অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখছি, শিগগিরই কাজে লাগতে পারবে। তারপর যেন একটু বিষণ্ণ হয়েই বলল, এর কাজ শুরু হলেই আমার কাজ শেষ। এখানে একটা বলদের দাম আজকাল অনেক, একজন মানুষের জীবনের চেয়েও বেশি। চিকিৎসার জন্য বহুদূর জঙ্গলের বস্তি থেকে কম্ফুকে খবর পাঠিয়ে আনিয়েছে রত্নাকর, ক্যাম্পের ম্যানেজার। বলদ ও মানুষের চিকিৎসার জন্য। তখনকার মতো চিকিৎসা শেষ হলে কম্ফু বলল, চলো বাবু, কি বলবে আমাকে শুনি। আমরা দুইজন ক্যাম্পের সামনে উঁচু পথটাতে একটু ফাঁকা জায়গা দেখে দুটো পাথরে বসলাম। কম্ফুকে বললাম, তুমি চন্দ্রকান্তকে দেখেছ? কম্ফু কিছুক্ষণ আমার চোখের দিকে চেয়ে রইল, তারপর চোখ সরিয়ে বলল, হ্যাঁ, দেখা তো হয় মাঝে মাঝে। তারপর অনেকক্ষণ চুপ করে থেকেই বলল, তেমন তো জংলি জানোয়ারের সঙ্গেও দেখা হয়। থাকেন কোথায়? আমি শুধলাম, তা জানি না, তবে দেখা হয়ে যায় মাঝে মাঝে জঙ্গলের মধ্যে। দিনে বিশেষ বেরোয় না, রাতে বেরোয়, বাঘের জাত তো। তারপর আবার অনেকক্ষণ থেমে স্বাগতোক্তির মতো করে বলল, মরবে কোন দিন সাপের কামড়ে, গরম তো পড়ছে আস্তে আস্তে। এইদিকে কোন সাপ বেশি? সব সাপই আছে, তবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর শঙ্খচূড়কে তেড়ে এসে ধাওয়া করে ছোবলায়। আমি একটু চুপ করে থেকে বললাম,
তোমার সঙ্গে চন্দ্রকান্তর কথা হয়। কি কথা? বলেই কম্ফু আমার চোখের দিকে তাকালো। আমি বললাম, কোনো কথা। কম্ফু বলল, হয় কিছু কিছু। বুঝলাম কম্ফু আমার কাছে সহজ হতে পারছে না। কম্ফু আমাকে শুধলো, তুমি এত দূরে এসেছো কেন চন্দ্রকান্তর খোঁজে? চন্দনীর সঙ্গে আবার বিয়ে দেবে? আমি বললাম, চন্দ্রকান্ত আমার বন্ধু হন, তাছাড়া চন্দনীর জন্যেও এসেছি। ওদের যখন বিয়ে হয় তখন আমি ছিলাম বিড়িগড়ে। কম্ফু গম্ভীর মুখে বলল, বিয়েটা তোমাদের না দেওয়াই উচিত ছিল। যে মরদ বউয়ের দেখাশোনা করতে পারে না তাকে বিয়ে করা কেন? চন্দ্রকান্তর আর যে গুণই থাক না কেন, বউয়ের সঙ্গে ভালো ব্যবহারটা সে করেনি। তারপর হঠাৎ কম্ফুর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। শুধল, তুমি কখনো বিড়িগড়ের দুর্গে গেছো? হ্যাঁ, আমি বললাম। কম্ফু বলল, ওই দুর্গের কাছে একটা লতা ঝোপ আছে। সেই লতার রস থেকে একটা ওষুধ বানিয়ে তা দিয়ে আমি কর্কট রোগ সারাতে পারি। ক্যান্সার। আমি অবাক হয়ে বললাম। কম্ফু বলল, ক্যান্সার কি জিনিস? কোনো জানোয়ার? আমাদের জঙ্গলে পাহাড়ে ও জানোয়ার নেই। আমি রোগের কথা বলছি। তারপর বলল, তুমি আমাকে ওই দুর্গে কখনো নিয়ে যেতে পারবে? আমি বললাম, পারি। তুমি চন্দ্রকান্তর সঙ্গে আমার দেখা করিয়ে দাও। কম্ফু আমার চোখের দিকে আবার তাকালো অনেকক্ষণ। তারপর বলল, তুমি জাতে ব্যবসাদার? আমি হাসলাম। বললাম, না, কিন্তু চন্দ্রকান্তর সঙ্গে দেখা হওয়া দরকার। কম্ফু আবার নিজেকে গুটিয়ে নিল। বলল, সে তোমার বরাত। বলেই হাতের লাঠিটা মাটিতে ঠুকতে লাগলো। লাঠির মুখটা একেবারে সাপের ফণার মতো। আমি লাঠিটা একটু চাইলাম ওর কাছে, দেখবো বলে। কম্ফু লাঠিটা এগিয়ে দিল। লাঠিটা আশ্চর্য রকম, এরকম লাঠি আগে কখনো দেখিনি। কম্ফু বলল, এটা জাদু করা লাঠি। যম পেনু, ত্রিভি পেনু, কাটি পেনু সকলের আশীর্বাদ আছে এতে। ওরা তো খন্দকের দেবতা, তুমি কি খন্দ নাকি? আমি শুধলাম। কম্ফু বলল, ভগবান কি কারো চেনা নাকি? যে যাকে মানে সে তাকেই ভগবান মানে। আমি বললাম, তা ঠিক। তারপর বললাম, তুমি কাল যখন জঙ্গলে যাবে আমাকে নিয়ে যাবে। কম্ফু বলল, আমি সারাদিন কত ক্রোশ ঘুরি লতা পাতা জোগাড় করতে, তুমি পারবে অত কষ্ট করতে শহুরে বাবু? আমি বললাম, নিয়েই চলো না, পারি কিনা পরখ করো। কম্ফু বলল, সে বড় অসুবিধে, আমার সঙ্গে গিয়ে কাজ নেই তোমার। তারপর বলল, ধরো যদি হঠাৎ দেখা হয়ে যায় চন্দ্রকান্তর সঙ্গে, তোমার কথা কি বলবো? আমি বললাম, বলো, বিড়িগড়ের শালবাবু এসেছে তার খোঁজে। আরো বলো, চন্দ্রনীকে সঙ্গে করে নিয়ে এসেছে। আমরা দুজনেই তার সঙ্গে দেখা করতে চাই। বলবো। কম্ফু নৈর্ব্যক্তিক গলায় বলল। আমি চমকে উঠলাম। বললাম, তাহলে নিশ্চয়ই কাল দেখা হবে তোমার সঙ্গে চন্দ্রকান্তর। কম্ফু এবার চমকে উঠল। এগিয়ে গিয়ে বলল, না, কখনো কখনো দেখা হয়ে যায়। আমার মনে হলো কম্ফু আমাকে মিথ্যা বলছে। ওর সঙ্গে হয়তো রোজই দেখা হয় চন্দ্রকান্তর। কম্ফুকে বললাম, তুমি আমার সঙ্গে দেখা করিয়ে দাও, ভালো বকশিস দেব। কম্ফু অদ্ভুত একটা হাসি হাসল। বলল, টাকা দিয়ে কি করব আমি? চলে যাচ্ছে তো বেশ। তাছাড়া এই জঙ্গলে টাকা যা, কাগজও তাই। আমি অবাক হলাম। বললাম, তোমার টাকার দরকার নেই। কম্ফু বলল, দরকার হয়নি। তোমার বউ ছেলে। আমি শুধলাম।
ওদেরও দরকার নেই। কিসের দরকার? আমার বউ অন্য 10 জনের বউয়ের মতো না। সে কুম্ফু বদ্যির বউ। তার কাছে টাকার চেয়ে ইজ্জতের দাম অনেক বেশি। আমার ছেলেকে আমি আমার মতো বদ্যি করতে চাই। ও গ্রামে গঞ্জে গেলে চাকরি খুঁজবে, বড় হলে ঠিকাদার মুহুরি হবে, কারখানায় কাজ করবে, কি রাস্তা বানাবে। আমার নাম কুম্ফু। আমি মরা মানুষকে বাঁচিয়ে তুলতে পারি। জঙ্গল ছেড়ে গেলে আমার মধ্যে শক্তি নষ্ট হয়ে যাবে। আমি খুব ভালো আছি। আমাকে টাকার লোভ দেখিও না। আমি বললাম, আমার সঙ্গে জিপ গাড়ি আছে। তোমাকে নিয়ে মহানদী পেরিয়ে, বড় সিলিঙ্গা হয়ে, বড় মূল হয়ে, টাঙ্গা হয়ে বিড়িগড়ে যাব। তাহলে লতার জন্য যাবে আমার সঙ্গে? যাব। খুশি হয়ে কুম্ফু বলল। তারপর বলল, থাক, আমাকে লোভ দেখিও না। লোভ লাগলে আবার আমার ওষুধ ধরবে না। দেখছো না, পা ভাঙা, বলদটা কেমন সেরে উঠেছে। তোমাদের শহরের ডাক্তাররা পারতো। আমি বললাম, না। তবে? কুম্ফু বলল। তারপর বলল, বকশিসের দরকার নেই। আমি দেখব তোমার জন্য কি করতে পারি। বেশ বিপদে পড়লাম। কোনো একটা হদিস না পেয়ে এই জঙ্গলে চন্দ্রকান্তকে খুঁজে বের করা সামান্য কথা নয়। কুম্ফুর সাহায্য ছাড়া তা প্রায় অসম্ভব। অথচ কুম্ফুর কতদিনে দয়া হবে বোঝা যাচ্ছে না। খাওয়া দাওয়ার পর চন্দনী ওর ঘরে শুয়েছে। আমি ঘরের বাইরে কাটা গাছের গুঁড়িতে বসে পাইপ খাচ্ছি। নালার পেছনের জঙ্গল থেকে একটা নাইট জার একটানা ডেকে চলেছে, টাকু 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 টাকু। জ্যোৎস্নাটা অনেক জোর হয়েছে। আর কদিন বাদেই দোল পূর্ণিমা। পাহাড় থেকে হনুমান ডাকাডাকি করছে, হুপ 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 করে। সেই আওয়াজ ছড়িয়ে যাচ্ছে দূরের পাহাড়ের ধাক্কা খেয়ে আবার নিচের উপত্যকায়। বাঘ বা চিতা দেখে থাকবে ওরা। রাস্তার কাছে কতগুলো ডেঙ্গুলি গাছ। সাদা নরম ওদের গা, এখন পাতা নেই। জ্যোৎস্নায় ওদের গুড়ি ও শাখা প্রশাখাগুলো উজ্জ্বল দেখাচ্ছে। পত্রশূন্য ফল ভরা আমলকি গাছের ডালে ডালে জ্যোৎস্না চুইয়ে পড়ছে। নারায়ণ গান ধরেছে, দয়া করো দীনবন্ধু, শুভে যাও আজ দিন। রত্নকর ধমক দিয়ে নারায়ণের ভজন থামিয়ে দিল। নিজেও যে গান গাইতে পারে তা শোনাবার জন্য চটুল গান ধরল। ফুল রসিয়া রে, মন মোর ছুঁই ছুঁই যা। রত্নাকরের সঙ্গীত প্রতিভা চন্দনীকে না জানালেই নয়। বউ ছেলে গ্রামে ফেলে বছরের মধ্যে 8-9 মাস জোয়ান ছেলেগুলো জঙ্গলে পাহাড়ে পড়ে থাকে। এর মধ্যে চন্দনীর মতো একজন অতি সুন্দরী যুবতীর আগমনে অনেকেরই সঙ্গীত প্রতিভা এবং আরো যাবতীয় প্রতিভার উন্মেষ ঘটেছে। সকলেই চন্দনীকে ইমপ্রেস করবার জন্য নিজের নিজের বিভিন্ন মাধ্যমে উন্মুখ হয়ে উঠেছে। বিশেষ করে চন্দনী যে পয়সার বিনিময়ে করুণা বিতরণ করেছিল নদী পাড়ে, এ তো তাদের সকলেরই জানা। এও তো জানা যে প্রতাপ চন্দ্রকান্ত এ নারীর ওপরে কোনো দাবি রাখে না। রত্নাকর প্রথমে কর্তৃত্ব দেখিয়ে চন্দনীকে আবিষ্ট করতে চেয়েছিল। আমার জন্য সে পথে সুবিধা না হওয়াতে এখন মধুর পথে এগোতে চেষ্টা করছে। রত্নাকরের গানের রেশ তখনও মিলিয়ে যায়নি। এমন সময় দূর জঙ্গলের মধ্যে থেকে গো গো আওয়াজ শোনা গেল। যারাই জঙ্গলে থাকে, জঙ্গলে আসা যাওয়া করে, এ শব্দের সঙ্গে বিশেষ পরিচিত। জিপের ইঞ্জিনের আওয়াজ এটা। যারা ঘুমিয়ে পড়েছিল তাদের ঘুম ভেঙে গেল। যারা ঘুমোবে ভেবেছিল তারা উঠে বসল। আওয়াজটা ক্রমশ জোরে হতে লাগলো।
আলোর আভাস দেখা যেতে লাগলো খাদের ওপাশের উঁচু দেওয়ালের রাস্তাটাতে। আমি তাড়াতাড়ি একবার চন্দনীর ঘরের সামনে গেলাম। উঁকি দিয়ে দেখি ও জড়সড় হয়ে দু হাতে দু হাঁটু জড়িয়ে বসে আছে। আমি বললাম, তুমি ঘরেই থাকো, কোনো ভয় নেই। হঠাৎ দেখি কম্ফু লাফাতে লাফাতে নিজের ঝুপড়ি থেকে বেরিয়ে এসে আমার পাশে বসলো। ওর হাতে সেই লাঠিটা। তারপর আমার সঙ্গে অর্গুন গাছের টক ফল রাঁধলে কেমন খেতে হয় তা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করে দিল। জিপটা ক্যাম্পের আনাচ কানাচ আলোয় আলোকিত করে এসে দাঁড়ালো। ৩-৪ জন লোক নামলো জিপ থেকে, পুলিশের লোক নয়। রত্নাকর ক্যাম্প থেকে বেরিয়ে এসে বেটে খাটো যে লোকটি ড্রাইভারের পাশে বসেছিল তাকে খুব ভক্তি ভরে প্রণাম করলো। লোকটি বলল, দারিয়ানি চন্দনী এসেছে এখানে। দারিয়ানি কথাটার ওপর খুব জোর দিল লোকটা। তারপর রত্নকরকে জবাব দেওয়ার সুযোগ দেবার আগেই বলল, ওকে আমার চাই, ওকে ডাকো, কাল সকালে ফেরত দিয়ে যাব। লোকটা জড়িয়ে জড়িয়ে কথা বলছিল। রত্নাকর ব্যাপার বেগতিক দেখে আমার দিকে আঙ্গুল দেখিয়ে বলল, ওই বাবু নিয়ে এসেছেন চন্দনীকে, ওকে জিজ্ঞেস করুন। আমি উঠে গিয়ে লোকটার সামনে দাঁড়ালাম। লোকটার মুখ দিয়ে ভক ভক করে দেশি মদের গন্ধ বেরোচ্ছিল। চোখ দুটো রাতের জানোয়ারের চোখের মতো চকচক করছিল। আমি কিছু বলার আগেই লোকটা নিজের বুকে তর্জনী ঠেকিয়ে বলল, আমার নাম ছবি নায়েক, আমি চন্দনীকে চাই, পয়সা দেব, আমি এক্ষুনি চাই ওকে, ও কি আপনার রাখান্তি? লোকটার স্পর্ধা দেখে স্তম্ভিত হয়ে গেলাম। একটুক্ষণ চুপ করে থেকে বললাম, চন্দনী আমার সঙ্গে এসেছে এবং থাকবে, এক্ষুনি এখান থেকে চলে না গেলে বিপদ হবে, আপনি যেই হন না কেন। লোকটার পরনে ধুতি, বাপ তার পাঞ্জাবি, গালের পাশের দিক পোড়া, বেটে গাট্টা গোট্টা চেহারা। লোকটা অনেকক্ষণ ঢুলু ঢুলু চোখে আমার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ আমার পা জড়িয়ে ধরে বলল, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। বলেই জিপে গিয়ে উঠল। কম্ফু বলল, পালান পালান ঠিকাদার বাবু, নইলে ঝামেলা হবে। ছবি ঠিকাদার বলল, যাচ্ছি ভাই, এক্ষুনি যাচ্ছি। বড় বিনয়ের সঙ্গে কথাটা বলল সে। তারপর আমাকে বলল, চলি বাবু, রাগ করবেন না আমার ওপরে, অপরাধ হয়ে থাকলে মাফ করবেন। হঠাৎ রোগা পটকা নারায়ণ দৌড়ে এসে আমাকে নিচু গলায় বলল, বাবু সাবধান। জিপটা চলে যেতেই কম্ফুও যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ চলে গেল, একটা কথাও না বলে। যেতে যেতে দাঁড়িয়ে পড়ে হঠাৎ মুখ ঘুরিয়ে বলল, এসব শঙ্খচূড়ের চেয়েও সাংঘাতিক, এর যা জানেন। তারপর আমি কিছু বলার আগেই বলল, এর নাম বেনে সাপ। জিপের লাল লাইটটা মিলিয়ে যেতেই নারায়ণ আবার মাথা নেড়ে গাইতে লাগলো। রত্নাকর ওকে ঠেলে ঘরে পাঠিয়ে দিল। বলল, আফিং জোর চড়ে গেছে। তারপরে একটু চুপ করে থেকে বলল, বাবু, এরপরে খুব গোলমাল হবে। আমি বললাম, বুঝতে পারছি। রত্নাকর বলল, ছবি নায়েক একবার অমনি করে কম্ফুর বউকেও জোর করে ধরে নিয়ে সারা রাত আটকে রেখেছিল। লোকটা ভালো না, ওর কাছে কুচির চেয়ে কামিন বেশি। সব কামিনের ডিউটি পড়ে ওর ঘরে, রাতের বেলা ঘুরে ঘুরে বেড়ায়। ওই লোকটা ওরকমই ননসেন্স। শেষ কথাটায় একটা ইংরেজি বলল। একাদশ ফেল রত্নাকর। আমি বললাম, কি হবে তা দেখা যাবে, এসব লোকের মেরুদণ্ড থাকে না। রত্নাকর, নারায়ণ ওরা সবাই চলে যেতেই
চন্দনী আমার পেছনে এসে দাঁড়িয়ে আমার পিঠে হাত ছোঁয়ালো। আমি চমকে উঠে তাকাতেই দেখি ভয়ে ওর মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে। আমি বললাম, চলো, তুমি আমার পাশেই শোবে, কোনো ভয় নেই তোমার। আমার বিছানা পাতানোই ছিল। চন্দনী ওর কাঁথা নিয়ে এসে মাটিতে শুলো একটা কোনায়, পা দুটো গুটিয়ে বুকের কাছে নিয়ে ভীরু শিশুর মতো শুয়ে পড়ল লজ্জায় মুখ ঢেকে। আমি বললাম, আমার বিছানায় উঠে শো, মাটিতে শুলে বিছে কামড়াবে। ও অন্ধকারে উঠে বসলো, যেন আমার কথা ওর বিশ্বাস হলো না। আমার নিজেরও বিশ্বাস হলো না নিজের গলার স্বরকে। চন্দনী হামাগুড়ি দিয়ে এসে আমার পাশে কুণ্ডলি পাকিয়ে আশ্রিত কোনো ভীরু জীবের মতো শুয়ে পড়ল। একটু পরে দেখি ওর চোখের জলে আমার বিছানা ভিজে গেছে। আমি বাঁ হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে আমার বুকের কাছে টেনে আনলাম। চন্দনী আরামে আশ্রয়ে নিশ্চিন্তে আমার বুকের মধ্যে একটু পরে ঘুমিয়ে পড়ল। আমার ঘুম এলো না। পাতার ফোঁক ফোকর দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ঘরটার মধ্যে, চন্দনীর মুখে, ওর ঘুমন্ত চোখে। মাথায় ও কি তেল মাখে জানি না, কেমন একটা ফুল ফুল গন্ধ আসছে ওর চুলের থেকে। বাইরে কাক জ্যোৎস্না, নাইটজার পাখিটা ডেকেই চলেছে, টাকু 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 টাকু। উপত্যকার ওপরে জ্যোৎস্নায় ভেসে ভেসে একটা পিউকাহা পাখি ডাকছে পিউকাহা পিউকাহা বলে। কোথায় যেন ওর প্রিয়া হারিয়ে গেছে, চন্দনীর স্বামীর মতো। কোনো যুবতী নারীকে এত কাছে নিয়ে আমি কখনো শুইনি এর আগে, অবকাশ ঘটেনি। সারা বুকে সারা অঙ্গের এত কাছে আগুন নিয়ে কেউ কি ঘুমোতে পারে? চন্দনী অভ্যস্ত। ও ঘুমোলো, কিন্তু সারা রাত আমি শুয়ে শুয়ে বাইরের বসন্ত ভবনের ফিসফিসানি শুনলাম। পিউকাহাটা সারা রাত আমার প্রিয়াকে ডেকেই গেল, তবু সাড়া দিল না প্রিয়া। বিছের কামড়ের হাত থেকে চন্দনী বাঁচল নিশ্চয়ই, কিন্তু একটা অন্য বিছে আমাকে সারা রাত কামড়ে মারল।